নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বা টপিক আলোচনা করব, যেগুলো থেকে বিভিন্নভাবে কীরকম পরীক্ষায় ভাবে কোশ্চেন সেট হতে পারে। ইউপিএসসি সহ অন্যান্য যে কোনো পরীক্ষায় আপনার কাজে দেবে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, বা এই টপিকগুলো থেকে পলিটি, জিওগ্রাফির কোশ্চেনও জিজ্ঞেস করা হতে পারে। তো আজকের প্রথম টপিকটা আমি কাগজে লিখে রেখেছি, এফআরবিএম অ্যাক্ট বা ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা আছে। এবার অ্যাক্ট থেকে সরাসরি প্রশ্ন আসবে এরকম এক্সপেকটেশন না করাই ভালো। সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধারামাইয়া মহাশয়, তিনি বলেছেন কেন্দ্র সরকার যে ট্যাক্স ডেভলিউশন করে, ট্যাক্স ডেভলিউশন মানে সমগ্র দেশ থেকে যে ট্যাক্স কালেকশন হয় এবং সে কেন্দ্র সরকার সেই ট্যাক্স বিভিন্ন রাজ্যে দেয়। কর্ণাটক রাজ্য মাত্র 3 কি 4%, সম্ভবত 4 হবে, 4% পেয়েছে। মানে 100 টাকা যদি কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যকে দিয়েছে, কর্ণাটক মাত্র 4 টাকা পেয়েছে। এবার তার বক্তব্য হচ্ছে যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে বা বিরোধী দল শাসিত রাজ্যগুলোকে কেন্দ্র সরকার এইভাবে বিমাত্র সুলভ আচরণ করে। এটা তো রাজনীতির কথা গেল, কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে না। পরীক্ষায় আসতে পারে যে আর্টিকেল 280 আন্ডারে যে ফিনান্স কমিশন আছে, ফিনান্স কমিশন কিরকম ভাবে রেকমেন্ড করে, কি কি ক্রাইটেরিয়া দেখে তারপর গিয়ে একটা রাজ্যকে তার টাকা বন্টন বা অ্যালট করা হয়। যেমন ধরুন পার ক্যাপিটা ইনকাম, মানে একটা রাজ্যের মাথাপিছু জাতীয় আয় কত, দেশের না রাজ্যের শুধু একটা, এরকম কত আছে সেইগুলো দেখে। সেই রাজ্যের মানে ডোমেস্টিক প্রোডাক্ট মানে গ্রস মানে স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট কত হচ্ছে সেইটা দেখে। এরকমভাবে বিভিন্ন বিষয়গুলো দেখে তারপর ফিনান্স কমিশন সেটাকে ঠিক করে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, ফিনান্স কমিশনের যে রেকমেন্ডেশন সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে সেটা কি অমান্য করতে পারে? সংবিধানে কি এমন কোনো প্রভিশনস আছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টকে মানতেই হবে ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন? এইরকমভাবে দুটো স্টেটমেন্ট দিয়ে ইউপিএসসিতে একটা প্রশ্ন করলেও করতে পারে। এরপরের টপিক হচ্ছে নাগ MK2 মিসাইল, যেটা হচ্ছে ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল। ফায়ার অ্যান্ড ফরগেট মানে জাস্ট ফায়ার করুন, আর আগে থেকে লক্ষ্যবস্তু সেট করা থাকলে ওই মিসাইল ডানে বাঁয়ে যেদিক থেকে হোক ঘুরে গিয়ে লক্ষ্যবস্তুতেই মারবে। মূলত বিভিন্ন ট্যাঙ্ক, যেগুলো ওয়ার ট্যাঙ্ক আছে, সেগুলোতেই এটাকে মানে ধ্বংস করার ক্ষেত্রে খুব কার্যকরী। এবার MK2 মিসাইল যেটা আছে সেটা কোন টেকনোলজিতে কাজ করে? ডেফিনেটলি র্যাডার তো ইউজ করে, তার সঙ্গে কি জিপিএস ইউজ করে, যেটা সাইট নেই, মানে যেটা দেখা যাচ্ছে না সেরকম জায়গায় মারছে। 7 থেকে 10 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সম্প্রতি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বললেন যে বাংলাদেশ যতই লাফাক, এখান থেকে এখন আর মানুষ বা এখন আর বন্দুক নিয়ে যুদ্ধ করতে হয় না, ফোর্ট উইলিয়ামে বসে একটা সুইচ টিপবে আর ওখানে গিয়ে কাজ হয়ে যাবে। কারণ ব্যাপারটা তিনি এই ধরনের মিসাইলসগুলোর কথাই বলছিলেন। সুতরাং এই মিসাইলটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু আসতেই পারে, না আসার কিছু নেই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তারপর হচ্ছে পুরুলিয়াতে পাঞ্চেত বুরুর ওখানে একটা মান মন্দির স্থাপন করা হয়েছে, যেটা আকাশে বিভিন্ন রকম মহাজাগতিক দৃশ্য যেগুলো খুব ক্ষণস্থায়ী বা কয়েক সেকেন্ডের জন্য হয়, সেগুলোকে ক্যাপচার করা বা সেগুলো সম্পর্কে রেকর্ড তৈরি করার জন্য করা হবে। এবার কথা হচ্ছে পুরুলিয়ায় কেন হলো? বাঁকুড়াতে হতে পারতো, দীঘাতে হতে পারতো, দার্জিলিংয়ে হতে পারতো। দার্জিলিং তো পাহাড়ের আরও উঁচুতে, সেখান থেকে তো আরও বেটার ভিউ পাওয়া যাবে। তবু তো পুরুলিয়ায় দূষণ টুষণ হলেও হতে পারে। তাহলে একটা মানমন্দির কেন স্থাপন হয়? একটা মানমন্দির কিভাবে পর্যবেক্ষণ করে, মানে অ্যাস্ট্রোফিজিক্সের বিষয়গুলো, অ্যাস্ট্রোফিজিক্সের দু একটা ছোট ছোট নতুন কি আবিষ্কার হয়েছে সেই সংক্রান্ত কিছু টপিক যদি আপনি প্রস্তুত করে রাখেন, আমার মনে হয় কাজে দিতে পারে। দুঃখিত। তো এখন একটা নতুন খুব ব্যাপারটা উঠেছে যে মানে কি বলে এইজিংটা কমানোর বিষয়। এখন এইজিং কমানোর বিষয়ে একটা থেরাপি হচ্ছে প্লাজমা থেরাপি। যেমন অনেকে আছে বলে যে ভ্যাম্পায়ার থেরাপি, মানে কি হয় যে চামড়া যাদের কুঁচকে গিয়েছে তাদের এরকম টান টান করে দুটো বোটক্স লাগিয়ে দেয়। এবার প্লাজমা তো দেখুন, মানুষের রক্তরসের যে প্লাজমা থাকে সেটাও প্লাজমা, আবার মাটির নিচে সেই কি বলে না লাভা, সেটাকেও প্লাজমা বলে, প্লাজমা থাকে। তো কিরকম প্লাজমা থেরাপি, এর মধ্যে কি কি ইউজ হচ্ছে, কি রকম সায়েন্টিফিক ব্যাপারটা রয়েছে, এটা FDA মানে ড্রাগ কন্ট্রোল ভারতের মানে অনুমতি প্রাপ্ত কিনা, নাকি এটা বেআইনি, এই ধরনের কিছু ইনফরমেশন কিন্তু চিকিৎসা বিজ্ঞান রিলেটেড বিষয়ে এখন প্রচুর আসছে। তারপর হচ্ছে ডিম সেদ্ধ। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ডিম সেদ্ধ মানে মুরগির ডিমের, পোলট্রি ডিমের কথা বলা হচ্ছে, খেলেও ডিমের যে কুসুম বা ইয়োক হলুদ রঙের যে অংশটি খেতে চান না, বলেন যেতে কোলেস্টেরল রয়েছে, তার ফ্যাট বাড়বে ইত্যাদি ইত্যাদি ভর্তি খান। আমি দু একজনকে তো আমার বেশ মনে আছে। কিন্তু আমেরিকার সম্প্রতি একটি মানে আমেরিকার যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মানে ওদের যে দেশের যেটা রয়েছে, তারা কিছু সায়েন্টিস্টকে উল্লেখ করে বলেছে যে না, এখন আর এসব ব্যাপার নেই, ডিম সেদ্ধ খুব ভালো আহার, আপনি সকালে গ্রহণ করতে পারেন, এখানে কোনো ব্যাড কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বা আপনার সমস্যা সৃষ্টি করতে পারে এরকম জিনিস নেই। তাহলে
পরীক্ষা তো এটা জিজ্ঞেস করবে না, পরীক্ষা জিজ্ঞেস করবে ডিমের মধ্যে আসলে কি জাতীয় উপাদানগুলো থাকে। মানে এবার তো আপনি বলবেন না প্রোটিন থাকে, কিছুটা ফ্যাট থাকে, এই সেই তাই। এবার শুধু প্রোটিনের ফ্যাট বললে তো হবে না, কিছু কিছু জিনিসগুলোর নামও জানতে হবে। এইটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এটা ডিম সংক্রান্ত, আর ডিম আমরা সকলেই খেয়ে থাকি, মানে যারা মোটামুটি। আবার ডিম কিন্তু নন ভেজ বলে অনেকেই আমাদের, বিশেষ করে আমার বাড়িতেও ডিমকে নন ভেজ বলে বাতিল করা হয়। কিন্তু জানুন এখনো সায়েন্টিফিক মানে ডিবেট চলছে ডিম ভেজ না নন ভেজ। ওই জন্য এখনো ডিক্লেয়ার হয়নি সায়েন্টিফিক্যালি যে ডিম ভেজ কি নন ভেজ। এবং ডিম খান যারা, অনেকে আছেন মাছ মাংস সব খান না কিন্তু ডিম খান, তাদের বলে এগাটেরিয়ান। তো যেরকম আছে, তো সুতরাং ডিম সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ডেকান লাভা ফ্লো। ডেকান লাভা সেই 66 মিলিয়ন বছর আগে, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 66 পাশে 10 লক্ষ বসিয়ে দেবেন, 66 মিলিয়ন বছর আগে কি বলে লাভা ফ্লো হয়েছিল। তার ফলে অনেক, বিশেষ করে অনেকে বলা হচ্ছে কি ডাইনোসর বা ইত্যাদি প্রাণীগুলো অবলুপ্ত হয়ে গেছিল। কিন্তু এই যেটাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজিয়নে, ওইখানে কিন্তু খুব বেশি, মানে যেটা ভারতের লাভা ফ্লো হয়েছিল ডেকান অঞ্চলে, তো সেইটার ওই এলাকায় কিন্তু মানে ফ্লোরা, মানে উদ্ভিদের উপর বিশেষ প্রভাব পড়েনি, এরকম একটা রিসেন্ট সায়েন্টিফিক রিসার্চে পাওয়া গিয়েছে। তো এবার দেখুন, এটা থেকে একটা জিওগ্রাফির কোশ্চেন হতে পারে যে লাভা ফ্লোর মাধ্যমে কি কি বেরোয়, লাভা ফ্লো যখন হয় তখন কি কি গ্যাস তার থেকে হয়। 2024-এ এরকম একটা প্রশ্ন এসেছিল যে লাভা ফ্লো হলে কি কি গ্যাস সেখান থেকে বেরোয় না বেরোয়। সুতরাং ডেকান লাভা ফ্লো নিয়ে কিন্তু এখনো এই বিষয়ে চর্চা ভালোই চলছে। এরকম অনেক টপিক আছে যেগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই চ্যানেলেই কারেন্ট অ্যাফেয়ার্স আকারে রোজ পোস্ট আকারে দেওয়া হচ্ছে কমিউনিটি সেকশনে। রোজ হোক, একদিন হয়তো মার যেতে পারে, বাদ যেতে পারে, তো আপনি দেখে নিতে পারেন, আপনার কাজে দেবে। এতটুকুই বলা ছিল ভিডিওর মাধ্যমে। আর যদি আপনি আমাদের ইউপিএসসি কোর্স, যেটা 2025 ইউপিএসসি প্রিলিমিনারির জন্য করা হচ্ছে, যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 8230086177। ভিডিওটি এতটুকু ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।